হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি জাতিসংঘের। পিয়ংইয়ংয়ের সফল পারমাণবিক পরীক্ষার বিষয়ে সন্দিহান হোয়াইট হাউস। সৌদি ইরান চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে এবার ইরাকের আগ্রহ প্রকাশ। শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ অব্যাহত। এক বছরে ইসরায়েলি হামলায় 178 ফিলিস্তিনের মৃত্যু। এক দশকে প্রথমবারের মতো একটি হাসপাতাল পেল গাজাবাসী। এবং কাশ্মীরের প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা। রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাঈদের মেয়ে মেহবুবা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়ে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জাতিসংঘ। এমন কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান সংস্থার মহাসচিব বান কি মুন। উত্তর কোরিয়ার চতুর্থ দফায় সফল পরমাণু পরীক্ষা বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার সকালে উত্তর কোরিয়া আকস্মিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর থেকে বিশ্বজুড়ে বইতে থাকে নিন্দার ঝড়। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশটির এমন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলো তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এরই মধ্যে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। এ অবস্থায় বুধবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে ব্যাপক বিধ্বংসী এ নিষিদ্ধ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর তীব্র নিন্দা জানানো হয়। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এদিকে যে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষাই উস্কানিমূলক মন্তব্য করে বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র ও চীন কখনোই উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেবে না। আমরা চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় বদ্ধপরিকর। উত্তর কোরিয়া যা করেছে তা খুবই বাড়াবাড়ি। দেশটিকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা চাই কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা চালানো থেকে দেশটি বিরত থাকবে। এদিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা ও সক্ষমতার দাবির সপক্ষে প্রমাণ পাওয়া কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তারা। আন্তর্জাতিক আইনে সব ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধের পরও 2006 সাল থেকে এ পর্যন্ত 4 বার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা জানিয়েছে। আর এই ঘটনায় উদ্বেগ জানিয়ে এ অঞ্চলের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে ভারত। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সীমান্তবর্তী দেশ দক্ষিণ কোরিয়ায়। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় 1.5 শতাধিক মানুষ। সে সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের অপসারণ ও নিউক্লিয়ার বোমার পরীক্ষা বন্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়। গেল বুধবার স্থানীয় সময় সকাল 10টায় উত্তর কোরিয়ার সর্ববৃহৎ পরমাণু পরীক্ষা কেন্দ্র পাংরিরে হাইড্রোজেন বোমার ক্ষুদ্র সংস্করণের পরীক্ষার ফলে সৃষ্ট মৃদু ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা। তাৎক্ষণিকভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ও পুঁজিবাজারে ধস নামে। তবে বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকাতেও জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে বলে জানায় সংবাদ সংস্থা রয়টার্স। সৌদি আরবের শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে দেশটির সঙ্গে ইরানের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে এবার নতুন করে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। তুরস্কের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একই ধরনের আগ্রহ প্রকাশ করা হলেও একদিন পরেই সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সৌদি আরবের অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে সৌদি শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বুধবারও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের আরও কয়েকটি দেশে বিক্ষোভ করেছে শিয়া সম্প্রদায়ের অধিবাসীরা।
সৌদি আরবের শীর্ষ শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বুধবার ইরাকের রাজধানী বাগদাদের ঐতিহাসিক তাহরির স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করে কয়েক হাজার শিয়া মুসলমান। বিক্ষোভকারীদের নানা ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড, পতাকা ও ছবি হাতে সৌদি আরব বিরোধী স্লোগান দিতে দেখা যায়। দ্রুত ইরাক থেকে সৌদি আরবের রাষ্ট্রদূতকে বহিষ্কারেরও দাবি জানায় তারা। আমরা সরকারের কাছে সৌদি আরবের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাচ্ছি। শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে সৌদি সরকার মনে করছে তারা মুসলিম বিশ্বে খুব শক্তিশালী দেশ হয়ে গেছে, কিন্তু তারা জানে না তারা আসলে একটা মাকড়সার জালের চেয়েও দুর্বল। ইরাক ছাড়াও সৌদি বিরোধী বিক্ষোভ হয়েছে ইউরোপের দেশ গ্রিসে। নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বুধবার রাজধানী এথেন্সের রাস্তায় বিক্ষোভ সমাবেশ করে গ্রিস প্রবাসী শত শত শিয়া মুসলমান। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু মঙ্গলবার সৌদি আরব ও ইরানের মধ্যে চলমান বিরোধ প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার পর একদিন যেতে না যেতেই দেশটির প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান সম্পূর্ণ বিপরীত কথা বলে পর্যবেক্ষকদের হতবাক করে দিয়েছেন। শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সৌদি আরবের একান্তই অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেন তিনি। আল কায়েদার সঙ্গে যোগসূত্রতার অভিযোগে তারা ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যাদের মধ্যে একজন শেখ নিমর। আর তাদের এই মৃত্যুদণ্ডের রায়ও অনেক আগে হয়েছে। আমি মনে করি এটি সৌদি আরবের অভ্যন্তরীণ একটি ইস্যু। তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরাক। বুধবার ইরানের রাজধানী তেহরানে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারি। ইরানের সঙ্গে যেমনি আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ঠিক তেমনি সৌদি আরবও আমাদের মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে একটি। আর এই কারণেই সৌদি ইরান চলমান সংকটে ইরাক বসে থাকতে পারে না। এদিকে সৌদি শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে চলমান উত্তেজনার জেরে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার সেই দলে যোগ দিয়েছে কাতার। বুধবার তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটি। সেই সঙ্গে প্রয়োজনে ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেয় কাতার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অভাবে দুর্বিষহ জীবনযাপন করছে সিরিয়ার জাবাদানি, মাদাইয়া, ইদলিব সহ আশপাশের এলাকার অবরুদ্ধ লাখো মানুষ। মানবাধিকার সংগঠনগুলো বলছে জাতিসংঘের অধীনে অস্ত্রবিরতি চুক্তি হলেও এসব অঞ্চলে মানবিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এদিকে লিবিয়ায় তেল ক্ষেত্র দখলের চেষ্টায় 10 নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। আর ইরাকে আইএসের দখলে থাকা তেল ক্ষেত্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সিরিয়ার মাদাইয়া এলাকা, ক্ষুধা তৃষ্ণায় কাতর শিশুরা। শুধু মাদাইয়াই নয়, এমন নাজুক অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন জাবাদানি, ইদলিব সহ আশেপাশের প্রায় 4 লাখ মানুষ। গেল বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনীর হাতে অবরুদ্ধ এসব মানুষের প্রাণ বাঁচাতে জরুরি ত্রাণ সহায়তা দরকার বলে জানায় রেড ক্রস। জাতিসংঘের অধীনে অস্ত্রবিরতি চুক্তি হলেও দুর্দশা কমেনি সরকার বিরোধী সশস্ত্র দলগুলোর হাতে অবরুদ্ধ ইদলিবের সাধারণ মানুষের। জাবাদানি ও মাদাইয়ায় আমাদের ভাইদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এখনই ব্যবস্থা নেওয়া দরকার। এ ব্যাপারে বিশ্ববাসীর মনোযোগ কাড়তে রাস্তায় নেমেছে ইদলিবের মানুষ। কাফরিয়া এবং ফুয়া এলাকাতেও মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এদিকে ইরাকে আইএসের দখলে থাকা তেল ক্ষেত্রগুলো ধ্বংসে বিমান অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয় আইএসের অর্থের উৎস বন্ধেই এই অভিযান চালানো হচ্ছে। আমাদের অভিযানে আইএসের আয় 30% কমেছে। টাইডাল ওয়েভ 2 নামের অভিযানের আগে আইএসের প্রতিদিন 45,000 ব্যারেল তেল উৎপাদন করত। এখন তা কমে 34,000 ব্যারেলে নেমেছে। একই দিন লিবিয়ার তেল রপ্তানি বন্দর সিদ্রায় প্রবেশের চেষ্টায় সেখানকার নিরাপত্তা বাহিনীর 10 সদস্যকে হত্যা করেছে আইএস বন্দুকধারীরা। ধ্বংস করেছে বেশ কয়েকটি তেল ট্যাঙ্কার। এদিকে তুরস্ক সীমান্ত দিয়ে আইএস সদস্যদের মধ্যপ্রাচ্যে অনুপ্রবেশ ঠেকাতে তুর্কি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন ফরাসির প্রতিরক্ষা মন্ত্রী। জাহিদুর রহমান, সময় সংবাদ। অবরুদ্ধ পশ্চিম তীরের হেব্রনে ছুরি হাতে হামলা চালানোর অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। বুধবার তার মরদেহ নিয়ে মিছিলে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। এ নিয়ে গত 2.5 মাসে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 136 জনে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, শুধুমাত্র 2015 সালে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 178।
গেল বছরের দফায় দফায় চলা সংঘাত সহিংসতায় 16,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলেও জানায় তারা। পুলিশের বিভিন্ন অভিযানে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত 2,169 জন আটক হয় বলেও জানায় গণমাধ্যম। গেল বছর ইসরায়েলি দখলদারদের আগ্রাসনে 539 ফিলিস্তিনি ঘরবাড়ি ধ্বংস হয়, বাস্তুচ্যুত হয় আরও 6,500 ফিলিস্তিনি। এদিকে বুধবার পশ্চিম তীরের আল কুদস অঞ্চলে ফিলিস্তিনের 5টি বসতি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদাররা। অবরুদ্ধ গাজায় গত এক দশকে প্রথমবারের মতো একটি নতুন হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। ইন্দোনেশিয়ার একটি এনজিওর আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে হাসপাতালটি। 2014 সালে ইসরায়েলের সামরিক অভিযানে আহতদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার জন্য মূলত তারা কাজ শুরু করে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে গাজায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়া স্বাস্থ্য খাতে নতুন প্রাণ সঞ্চার হবে বলে জানান ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী। আধুনিক সব চিকিৎসা সুবিধা সম্বলিত হাসপাতাল রুমা সাকিত ইন্দোনেশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত হাসপাতালটি গত এক দশকে প্রতিষ্ঠিত গাজার একমাত্র উন্নত চিকিৎসা কেন্দ্র। 250 শয্যার হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম। দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে এই হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা, যা বছর বছর ধরে চলা যুদ্ধে ক্ষতবিক্ষত ও মুষড়ে পড়া মানুষগুলোর মধ্যে বেঁচে থাকার নতুন আশার সঞ্চার করতে পারে। আমরা 2009 সালে এখানে এসেছি। সে সময়ও গাজায় সামরিক আগ্রাসন চলছিল। আমরা এখানে অসংখ্য আহত মানুষ দেখেছি। চিকিৎসা, ওষুধ কিছুই ছিল না। তখন থেকে এই হাসপাতালের কথা ভাবছি আমরা। গাজায় বিদেশিদের অর্থায়নে আরো 2টি ক্লিনিক প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানায় গণমাধ্যম। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় এখন প্রায় 9 লাখ মানুষের বাস। ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর বিধ্বস্ত গাজায় যুদ্ধাহত মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু এখানে কোনো হাসপাতাল না থাকায় আমরা কিছুই করতে পারিনি। নতুন এই হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গাজার চিকিৎসা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইন্দোনেশিয়া। গাজার সবচেয়ে বড় শরণার্থী কেন্দ্রের কাছে একটি পাহাড়ের ওপর নির্মিত এই হাসপাতালটি ওই অঞ্চলের প্রায় 3 লাখ যুদ্ধাহত মানুষের জন্য আশীর্বাদ বয়ে নিয়ে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। অভিবাসীদের আশ্রয় দেওয়ার নমনীয় নীতি থেকে সরে আসলো জার্মানি। ঢল ঠেকাতে করণীয় নিয়ে ইউর কয়েকটি দেশের বৈঠক। ভারতের কাশ্মীরের প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 79 বছর। মুফতি মোহাম্মদ সাইদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার কাশ্মীরের শ্রীনগরে ছুটে যান ভারতের প্রধানমন্ত্রী মোদী। এ সময় তার নেতৃত্বের প্রশংসা করেন মোদী। সাইদের মেয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের পরবর্তী ও প্রথম নারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। বার্ধক্যজনিত রোগে গত 24 ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। সে থেকেই তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গেল বছরের 1 মার্চ পিডিপি বিজেপির জোটের হয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর শপথ নেন মুফতি মোহাম্মদ সাইদ। At about 7:15 this morning, he breathed his last. Was understood to be very critical. It has passed away. ভারতের কাশ্মীরের স্বাধীনতাকামীরাই পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোট ইউনাইটেড জিহাদ কাউন্সিল। শুধু জৈশ-ই মোহাম্মদ নয়, ইউজেসি জোটের সব সংগঠন থেকে বাছাই করা জিহাদিরা এ হামলা চালায় বলে জানান এর মহাসচিব শেখ জামিলুর রহমান। পাঞ্জাবে হামলার ঘটনায় পাকিস্তান থেকে জঙ্গিদের প্রবেশের কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন পাক সেনাপ্রধান রাহিল শরীফ। পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ভারতের উত্তরপ্রদেশে এক স্মরণ সভার আয়োজন করা হয়। একই দিন পাঞ্জাবে আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক নেতাকর্মীরাও। যারা পাকিস্তানি জঙ্গিদের হামলা রুখে দিয়ে দেশের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, সেই বীর সেনাদের প্রতি প্রাণ ভরে শ্রদ্ধা জানাতেই আজকের এই আয়োজন। পাঠানকোটে নিহত সেনারা যে সাহসী ভূমিকা রেখে গেছেন তা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি।
পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদকে দায়ী করে আসছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। তবে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোট ইউনাইটেড জিহাদ কাউন্সিল তা অস্বীকার করেছে। কাশ্মীরের স্বাধীনতাকামী 13টি সশস্ত্র সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ইউজেসির নেতা শেখ জামিলুর রহমান বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে এক সাক্ষাৎকারে জানান, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাদের বাছাইকৃত সদস্যরাই এ হামলা চালিয়েছে। এদিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঠানকোট হামলার ঘটনায় প্রাথমিক একটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ সূত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানায়, এতে পাকিস্তান থেকে সীমান্ত পথে ভারতে কোনো জঙ্গি প্রবেশের প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর আগে অবশ্য পাঠানকোটে অভিযানে নিহত হামলাকারীদের কাছ থেকে পাকিস্তানি জিনিসপত্র উদ্ধারের কথা জানায় ভারতের প্রতিরক্ষা দপ্তর। পাঠানকোট হামলায় পাকিস্তানি সেনাবাহিনীরও হাত থেকে থাকতে পারে ভারতীয় গণমাধ্যমে এমন অভিযোগের পর বুধবার এক বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন পাক সেনা প্রধান রাহেল শরীফ। এ অঞ্চলের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার আবেগপ্রবণ বক্তব্যকে আন্তরিক বলে মন্তব্য করেছেন। ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ওবামার চোখের পানি মিথ্যা নয়। সেই সাথে তিনি জানান, এই মন্তব্যগুলো হয়তো তাকে ভোট যুদ্ধে 5 পয়েন্ট কমিয়ে দেবে, কিন্তু তিনি মনে করেন ওবামা এ বিষয়ে অবশ্যই আন্তরিক। এর আগে গেল মঙ্গলবার 2012 সালের স্যান্ডি হুক স্কুলে বন্দুকধারীর হামলায় 20 শিশু নিহত হওয়ার ঘটনা স্মরণ করে দেয়া বক্তব্যের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা চোখে পানি চলে আসে। তার প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের ফ্রেডি গ্রে নামে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা হত্যা মামলার বিচার কাজ শহরের বাইরে করার যে আবেদন জানানো হয়েছিল বুধবার, তা খারিজ করে দিয়েছে ম্যারিল্যান্ড আদালত। গেল বছরের এপ্রিলে পুলিশ জনসমক্ষে নিরস্ত্র ফ্রেডিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুললে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় মক্কেলের নিরাপত্তার কথা ভেবে এবং রায় প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা থেকে শহরের বাইরে বিচার কাজ পরিচালনার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী। এর আগে প্রধান আসামি উইলিয়াম পোর্টারকে আদালতের মুখোমুখি করা হলে প্রধান বিচারক এ বিচার কাজকে মিসট্রায়াল বলে ঘোষণা দেন। গ্রেফতারের পর পুলিশের হেফাজতে সান্দ্রা ব্লান্ড নামের এক নারীর মৃত্যুর ঘটনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানায় টেক্সাসের সরকারি আইন কর্মকর্তা। গ্র্যান্ড জুরির সিদ্ধান্তের একদিন পর এই ঘোষণা দেন তিনি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ব্রিয়ান এনসিনিয়া। সিগারেট ফেলে দেয়া ও গাড়ি থেকে নেমে আসতে বলার জেরে এই পুলিশ কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় সান্দ্রার। এরপর গ্রেফতার করা হয় তাকে। তবে এর 3 দিন পর সান্দ্রা ব্লান্ড আত্মহত্যা করেছে বলে জানানো হয়। এ খবরে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হয় স্থানীয় সংবাদ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আফ্রিকান বংশোদ্ভূত 28 বছর বয়সী সান্দ্রার গ্রেফতার ও মৃতদেহের ছবি। দেশটির আইন অনুযায়ী এই অভিযোগ প্রমাণিত হলে দোষী পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ সাজা 1 বছরের জেল এবং $4000 জরিমানা হবে। নববর্ষের রাতে জার্মানিতে নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনায় জার্মান সরকার অভিবাসীদের আশ্রয় দেওয়ার নমনীয় নীতি থেকে সরে এসেছে। দেশটিতে এখনো প্রতিদিন গড়ে 3000 অভিবাসী প্রবেশ করছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ স্রোত ঠেকাতে বুধবার ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও ডেনমার্কের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জার্মান কর্মকর্তারা। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দেশব্যাপী আটক অভিযানের ঘটনায় দেশটিতে বসবাসরত মধ্য আমেরিকার নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের 49 বছর বয়সী রব লাউরি 4 বছর বয়সী আফগান শিশু আহমাদিকে প্রথম দেখেন ফ্রান্সের ক্যালে শহরে। সেখানে আশ্রয় পাওয়া শরণার্থীদের সাহায্য করতে গিয়ে আহমাদির মমতায় বাধা পড়েন লাউরি। লাউরি আহমাদিকে তার বাবার অনুরোধে লিডস শহরে নিয়ে আসেন। তবে এই মহৎ উদ্দেশ্যের তোয়াক্কা না করে ফরাসি পুলিশ উল্টো লাউরির বিরুদ্ধে মানব পাচারের মামলা ঠুকে দেয়। অভিবাসীদের ঠেকাতে ফ্রান্স সরকারের করা অবস্থানের কারণে এ মামলা হয়েছে বলে অভিযোগ ওঠে। সব অভিবাসীকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার জন্য অন্তত একজন অভিবাসী যদি সুন্দর জীবন পায় তাতে ক্ষতি কি? আহমাদি আমার মেয়ের মতো। আমি আহমাদিকে অন্ধকার থেকে বের করে আনতে চেয়েছি। হয়তো তথাকথিত আইনের লঙ্ঘন হয়েছে, কিন্তু আমি কোনো ভুল করিনি।
নতুন বছরে অভিবাসীদের স্রোত ঠেকাতে ফ্রান্সের মতো জার্মানিও তাদের নমনীয় অবস্থান থেকে সরে এসেছে। প্রতিদিন গড়ে 3200 অভিবাসীকে আশ্রয় দেওয়া অসম্ভব হয়ে পড়েছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বুধবার ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন ও ডেনমার্কের নেতৃবৃন্দের সঙ্গে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। জার্মানিতে নববর্ষের অনুষ্ঠানে আরব ও আফ্রিকার অভিবাসীরা নারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করে ডানপন্থী দলগুলো। চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উদারনীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও সমালোচনা করেন তারা। এ অবস্থায় মার্কেল জোট রাষ্ট্রগুলোর মধ্যে অবাধ চলাচলের স্বাধীনতা বজায় রেখে অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি দেন। জার্মানি এবার জনস্বার্থের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষায় কাজ করবে। আমরা ইতিমধ্যে অভিবাসীদের প্রবেশ অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি। এদিকে বৈধ কাগজপত্র না থাকায় বুধবার প্রায় 300 অভিবাসীকে গুয়েতেমালায় ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে দেশব্যাপী অভিবাসীদের ধরপাকড় শুরু হওয়ায় দেশটিতে বসবাসরত মধ্য আমেরিকান নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জর্জিয়া, টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা থেকে 121 জনকে আটক করেছে পুলিশ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। চীনে শুরু হলো আন্তর্জাতিক বরফ ভাস্কর্য উৎসব। দেশ বিদেশের লাখ লাখ দর্শনার্থীর ভিড়। এবারের প্রতিপাদ্য মুক্তাখচিত তুষার মুকুট। সম্প্রতি এল নিনোর প্রভাবে যুক্তরাষ্ট্রে ঝড় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে বন্যা দেখা দিয়েছে। এর প্রভাবে 2015 সালটি সবচেয়ে উষ্ণ হয়েছে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। প্রায় 1 মাস হয়ে গেলেও বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং অবনতি হচ্ছে। বুধবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। শুক্রবার পর্যন্ত এ ঝড় স্থায়ী হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। এমনিতেই অত্যাধিক বৃষ্টিপাতের কারণে ক্যালিফোর্নিয়ায় গেল কয়েকদিন ধরে চলছে বন্যা। সমুদ্রের উষ্ণস্রোতজনিত এল নিনোর প্রভাবে সৃষ্ট বন্যার তীব্রতা আরো বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। কিছুদিন আগেও যেখানে ছিল খরা, সেই ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো কাউন্টির রাস্তায় রাস্তায় এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়ি। এল নিনোর প্রভাবে বলিভিয়াতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার কারণে এরই মধ্যে ঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার পরিবার। বলিভিয়ার প্রতিরক্ষা বিভাগ জানায় দেশটির 72টি শহরের প্রায় 15,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু জায়গায় পানির তীব্র স্রোতে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। তবে বলিভিয়ার বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের উপমন্ত্রী অস্কার ক্যাব্রেরা জানান, এবছর এল নিনো ঝড় প্রতিরোধ করতে এর আগের তুলনায় বেশি প্রস্তুতি নিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে 1998 সালের চেয়ে এবছর এল নিনোর প্রভাব আরো ভয়ানক হতে পারে, তবে তা মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে। বলিভিয়ার জাতীয় আবহাওয়া বিভাগ জানায় এল নিনোর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাত ও খরা প্রতিরোধ করতে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনোর প্রভাব থাকতে পারে। এর ফলে উঁচু ভূমিগুলোতে খরা এবং নিম্নভূমিতে বন্যা দেখা দিয়েছে এরই মধ্যে। তবে আমরা তা প্রতিরোধ করতে গবেষণা চালিয়ে যাচ্ছি। আগামী দিনগুলোতে এল নিনোর প্রভাবে পৃথিবীর জলবায়ুর বিরূপ প্রভাব মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। আফরোজ নিপা, সময় সংবাদ। একই সঙ্গে 3টি সূর্যের দেখা মিলল রাশিয়ার আকাশে। বিস্ময়কর হলেও এমনি চিত্র উপভোগ করেছেন সেন্ট পিটার্সবার্গবাসী। আর বিরল এই দৃশ্য ধরা পড়েছে স্থানীয় এক ব্যক্তির ক্যামেরায়। বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলোর প্রতিফলন হলে দুদিকে আরও 2টি সূর্যের ছবি ভেসে ওঠে। ফ্যান্টম সান্স বা মক সান্স নামে পরিচিত এই অবস্থার বৈজ্ঞানিক নাম পারহেলিয়া। তবে সূর্যের এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। সেন্ট পিটার্সবার্গে সম্প্রতি প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। থাইল্যান্ডে অর্ধেক দেহ নিয়ে একটি মাছের 6 মাস বেঁচে থাকার বিস্ময়কর ঘটনা ঘটেছে। একটি জলাবদ্ধ পাত্র থেকে লাফিয়ে মরে বড় হওয়ার সময় মাছটির লেজের অংশ ভেঙে যায়। পরে সেটিকে উদ্ধার করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে দেখান ওয়াচারা চোটে নামের এক ব্যক্তি। এ অবস্থায় গোল্ডেন বেলি বার্ব প্রজাতির এ মাছটি প্রায় 180 দিন জীবিত ছিল। সাঁতার কাটতে না পারলেও এর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ছিল বলে জানান চোটে। আই হাফ নামে ডাকা মাছটির সম্প্রতি মৃত্যু হলে স্থানীয় বাসিন্দারা শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং সেটির জন্য ছোট্ট কফিন বানিয়ে আই হাফকে দাফন করা হয়।
শীত মৌসুম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়ান প্রদেশের ছোট শহর হারবিনে শুরু হয়েছে ৩২তম আন্তর্জাতিক বরফ ভাস্কর্য উৎসব, যা চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের প্রতিপাদ্য রাখা হয়েছে মুক্তাখচিত তুষারমুকুট। এছাড়াও ছিল দৃষ্টিনন্দন সব স্থাপনা, যা দেখতে ভিড় করেছে দেশ বিদেশের লাখ লাখ দর্শনার্থী। রাত ঘনিয়ে আসতেই হারবিন পরিণত হয় রূপকথার আলোর সাম্রাজ্যে। আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব উপলক্ষেই এই আয়োজন। কি নেই এখানে? বিশ্বখ্যাত অট্টালিকা থেকে শুরু করে চোখে পড়বে প্রাচীন প্রাসাদ, পৌরাণিক চরিত্র, বিভিন্ন প্রাণী, এমনকি ড্রাগনের ভাস্কর্য। ভেবে অবাক হবেন, কাঁচের মতো স্বচ্ছ প্রতিটি অবয়ব নির্মাণ করা হয়েছে শুভ্র বরফ দিয়ে, যার মধ্যে বিভিন্ন রঙের লেজার এবং এলইডি বাতির প্রতিফলন সৃষ্টি করেছে এক অন্যরকম পরিবেশের। নিখুঁত কারুকাজ আর নিপুণ দক্ষতায় গড়ে তোলা এসব শক্ত কাঠামো দেখে বোঝার উপায় নেই যে সামান্য তাপে মিলিয়ে যেতে পারে ক্ষণিকের এই নগরী। আমি এখানে প্রথমবার এসেছি। বরফ দিয়ে যে এত দারুণ কিছু করা সম্ভব ভাবতেও পারিনি। অসাধারণ অভিজ্ঞতা। এই বরফ কাটতে শিল্পীরা ব্যবহার করেছেন বিশেষ সব যন্ত্র, আর একে আলোক ভেদী করতে ব্যবহার করা হয়েছে বিশুদ্ধ পানি। এবারের উৎসবে আকর্ষণের কেন্দ্র ছিল ৩,০০০ বর্গমিটার জুড়ে নির্মিত ৫১ ফুট উঁচু প্রাসাদ, যা উচ্চতার দিকে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এছাড়া দেখা মিলবে চোখ জোড়ানো বরফের বিচিত্র লণ্ঠন। কোথাও বা চলছে বরফ শীতল পানিতে সাঁতরে বেড়ানোর প্রতিযোগিতা। চীনের এই বরফ উৎসবের গোড়াপত্তন হয়েছিল ১৯৬৩ সালে। তবে ১৯৮৫ সাল থেকে দেশটির জাতীয় পর্যটন সংস্থা নিয়মিতভাবে এই উৎসবের আয়োজন শুরু করে। সাইবেরিয়ার সবচেয়ে কাছাকাছি এ শহরে শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসায় স্থাপত্যগুলো দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখা সহজ হয়। এছাড়া সোংহুয়া নদী বরফের চাদরে ঢেকে যাওয়ায় সেখানে মাসব্যাপী চলে স্কেটিং আর স্লাইডিং খেলা। এখানকার স্লাইড অনেক পিচ্ছিল, আর কোথাও এমনটা চোখে পড়েনি। অনেক ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু বারবার স্লাইড করার উত্তেজনা দমিয়ে রাখতে পারছি না। ১১২টি ফুটবল খেলার মাঠের আয়তন জুড়ে আয়োজিত এই উৎসবে অন্তত কয়েক হাজার শিল্পী ১.৫ লাখ কিউবিক মিটার তুষার ও প্রায় ২ লাখ কিউবিক মিটার বরফ ব্যবহার করে মাত্র ১৫ দিনে গড়ে তোলেন স্ফটিক স্বচ্ছ এ নগরী। দীর্ঘ অবসরের শীতকাল আনন্দে কাটাতে হিমশীতল ঠান্ডা উপেক্ষা করে বরফ রাজ্যে ভ্রমণে উৎসুক দর্শনার্থীদের ভিড়ের কমতি ছিল না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। অ্যাভাটারকে টপকে উত্তর আমেরিকায় হলিউডের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে ব্লকবাস্টার সিরিজ স্টার ওয়ার্সের নতুন ছবি স্টার ওয়ার্স দ্য ফোর্স অফ অ্যাওয়েকেন্স। বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহগুলোতে কেবল টিকিট বিক্রি বাবদ ছবিটি আয় করে নিয়েছে ৭৬ কোটি ৫ লাখ মার্কিন ডলার। এছাড়াও বিশ্বব্যাপী এ পর্যন্ত ছবিটি আয় করেছে ১৫০ কোটি মার্কিন ডলার। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অ্যাভাটার ছবিটি বিশ্বব্যাপী ২৮০ কোটি ডলার আয় করে গড়েছিল হলিউডের ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ড। স্টার ওয়ার্সের এবারের ছবিটি সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আগামী ১৭ এপ্রিল ৫ বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছে অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলা যাবে সময় সংবাদের দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত, তাদের প্রতিক্রিয়া। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে উত্তরের জেলা রাজশাহী। দর্শক, এই মুহূর্তে রাজশাহী লালন মঞ্চে দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান খবির। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খবির, পদ্মাপাড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সময় টিভির ৫ম বর্ষপূর্তি শেষে ৬ষ্ঠ বছরে পদার্পণ করছি আমরা। আর সে উপলক্ষেই সারা বাংলাদেশের দর্শকদের কাছে গিয়ে আমরা যেই পথ পরিক্রমা আপনাদের নিয়ে করছি, অর্থাৎ জানতে চাচ্ছি আপনাদের প্রতিক্রিয়া, মন্তব্য এবং সমালোচনা এবং আপনাদের চাওয়া আমাদের কাছে এসে আপনারা বলছেন। এই ধারাবাহিক অনুষ্ঠানের এখন আমরা রয়েছি রাজশাহীর পদ্মার পাড়ে।
সম্মানিত দর্শক, যারা আমাদের এখানে অপেক্ষা করে আছেন এই লালন মঞ্চের সামনে, বিপুল সংখ্যক দর্শক তারা রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এসেছেন, রয়েছেন আমাদের অন্যান্য সহকর্মীও। তাদের সকলের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এখন সরাসরি দর্শকদের কাছে আমরা চলে যাচ্ছি তাদের প্রতিক্রিয়া জানার জন্য। আমার সঙ্গে এখন যোগ দিচ্ছেন একজন যিনি শুধু নওগাঁ থেকে আমার এই অনুষ্ঠানের জন্য, আমাদের অনুষ্ঠানের জন্য এসেছেন। দেলোয়ার ভাই, আপনি একটু দাঁড়াবেন দয়া করে। তো আপনি নওগাঁ থেকে এসেছেন আপনার সেই মন্তব্য তুলে ধরার জন্য। সংক্ষেপে যদি আমাদের মন্তব্যটি তুলে ধরেন। সময় চ্যানেল খবরের জন্য একটি বিখ্যাত চ্যানেল, এবং আপনারা সরাসরি যে প্রোগ্রামগুলো দেখান, অন্য কোনো চ্যানেল কিন্তু আমাদেরকে এত ভালো করে সরাসরি দেখাতে পারে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সময় চ্যানেল সরাসরি দেখানোর জন্য সব চ্যানেলের উপরে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা সময় চ্যানেল যদি গ্রামে গঞ্জে উঠান বৈঠকের মতো টক শো করতে পারতেন, তাহলে গ্রামের লোকের বিভিন্ন চাপা সুখ দুঃখ উঠে আসতো বলে আমি মনে করি, এবং এতে করে সময় চ্যানেল আরও সমৃদ্ধ হতে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটু শব্দ শিখলাম, উঠান বৈঠকের মতো টক শো। জানতে চাইব আপনার কাছে, সময় সংবাদ গত 5 বছরে আপনাদের জন্য যা করছে, ঠিক কতটা আশা পূরণ করতে পারছি আমরা? কি করণীয় আছে? বাসা বগুড়া থেকে, বাসা বগুড়া আমার বিশেষ করে লাইভ প্রোগ্রামগুলো আর হচ্ছে আবার যেগুলো আপনার প্রতি ঘন্টা যেগুলো নিউজ যেগুলো হয়, আমার খুব ভালো লাগে এগুলো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাইব সময় সংবাদ সম্পর্কে। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক। সময় সংবাদ প্রতিনিয়ত আমাদের আপডেট নিউজগুলো দিয়ে থাকে, এবং সময় আমাদের আপডেট নিউজ দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে। সময় এই আপডেট নিউজের পাশাপাশি সমাজে যারা অবহেলিত আছে তাদের নিয়ে যদি কোনো প্রোগ্রাম আরও বেশি প্রোগ্রাম করেন, বিশেষ করে আমি ট্রান্সজেন্ডারদের নিয়ে কোনো প্রোগ্রাম করলে আমি আরও বেশি খুশি হব। সময়কে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে একটু দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, কিছু মনে করবেন না স্যার। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সময় সংবাদ আপনাদের জন্য যেটুকু করছি আমরা, আর কি করলে ভালো হয় বলতে আপনারা এখন যা করছি সেটাই বা কেমন করছি? সময় টেলিভিশনের 6ষ্ঠ বর্ষ পদার্পণে সময় টেলিভিশনকে শুভেচ্ছা। আমি মনে করি যে সময় টেলিভিশন জনগণের টেলিভিশন, তরুণ প্রজন্মের টেলিভিশন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের টেলিভিশন। কারণ আমরা সময় টেলিভিশনে যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে প্রয়াস দেখি, এটি সত্যিই তরুণ প্রজন্মকে আলোড়িত করছে। আমি মনে করি আমাদের এখনও অনেক কাজ করার আছে। বিশেষ করে আমাদের নারীরা নিগ্রহের শিকার হচ্ছে, আমাদের শিশুরা প্রতিনিয়ত নিগ্রহের শিকার হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আরও বেশি করে সময় টেলিভিশন উপস্থাপন করা দরকার। সবশেষে যেটা মনে করি যে সবার উপরে মুক্তিযুদ্ধ, আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের তাজা রক্ত আর 2 লাখ মা বোনের লজ্জার বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। তাই সময় টেলিভিশন আরও বেশি করে আমাদের মুক্তিযুদ্ধের সংগঠিত গণহত্যা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের শাশ্বত চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ যেন বাস্তবায়ন করা যায়, সেই বিষয়গুলো তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করবে। ধন্যবাদ আপনাকে। কথা বলবো মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাহক এই রাজশাহী অঞ্চলে যিনি সারা বাংলাদেশের ইতিহাস সংগ্রহ করছেন, তো উনি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা বলছিলেন। আপনাদের সাথে কিছু যোগ করার রয়েছে কিনা? অবশ্যই সময় টেলিভিশনকে অনেক ধন্যবাদ। সময় টেলিভিশন আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি চ্যানেল। আর সময় টেলিভিশন যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে, সময় টেলিভিশন সেই অঙ্গীকার পূরণ করবে। আমার দাবি সময় টেলিভিশনের কাছে অবহেলিত গ্রাম অঞ্চলে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছে তাদের কথা যেন সময় টেলিভিশন তুলে ধরে, বিশেষ করে নারী মুক্তিযোদ্ধারা, তারপরে যারা সেই সময় নির্যাতিত হয়েছে তাদের কথা কিন্তু সেভাবে উঠে আসে না। আমি সময় টেলিভিশনের কাছে দাবি করব যে এই কথাগুলো যেন উঠে আসে, আর সময় টেলিভিশন শিশুদের জন্য যেন সুন্দর অনুষ্ঠান করে। আর মনে রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাস, সেই ইতিহাসের ঊর্ধ্বে কিছুই নাই। সময় টেলিভিশনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলবো আরও একজনের সঙ্গে, আপনি অপেক্ষা করে আছেন এবং শিশুদের অনুষ্ঠানের কথা হচ্ছিল। তা আমরা যেগুলো করছি এর সাথে আসলে কি করলে আরো ভালো হয়, বিশেষ করে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি যে সবার উপরে তো বাংলাদেশ, দেশকে ভালোবাসার কথা অনেকেই বললেন। তো নতুন প্রজন্মকে ভালোভাবে তাদেরকে দেশকে বা দেশের কোনো কিছু কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে সুস্থ থাকতে হবে সবাইকে। আর এই জন্য আমার মনে হয় যে মাদক মুক্ত একটা বাংলাদেশ দরকার। আমাদের এই বর্তমান প্রজন্ম যে মাদকের প্রতি যেভাবে আকৃষ্ট হচ্ছে, আমরা কি করতে পারি এই ব্যাপারে আপনারা সাধারণ মানুষকে কোনো ভালো একটা ফিজিশিয়ান বা ডাক্তারের পরামর্শ, সচেতনতামূলক অনুষ্ঠান মেনলি বলতে চাচ্ছি যে এটুকু করলে আসলে আমার মনে হয় যে এই তরুণ সমাজ, নেক্সট জেনারেশন তারা একটু সুস্থ থাকবে। ধন্যবাদ আপনাকে। তিনি পরামর্শ দিচ্ছিলেন মাদক মুক্ত সমাজ
গঠনে বা মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সময় সংবাদ ভূমিকা রাখতে পারে। বাম দিকে আরও দর্শক আছেন, কয়েকজন নারী দর্শক আমাদের এখানে রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আমি। একটু আপনারা কি সময় সংবাদ দেখেন? হ্যাঁ, কেন দেখেন একটু বলবেন দয়া করে। আমার ওই উনার কাছে শুনলাম। হ্যাঁ, আপনি সময় সংবাদ দেখেন বলছিলেন, আপনাকে ফরওয়ার্ড করে দিলেন বলার জন্য, আপনি একটু বলেন। হ্যাঁ, আমরা সময় সংবাদ দেখি, তো নিউজগুলো দেখার জন্য মেইনলি আমরা সময়টাই বেশি দেখি। তো সময়ের আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি সামাজিক অসঙ্গতিগুলো আরেকটু লাইভ তুলে নিয়ে আসা হয়, বা বিভিন্ন জনের সাফল্যের কাহিনী আছে, অনেক গ্রামের অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক লোকজন অনেক ভালো কাজ করে, তো সেই সমস্ত বিষয়গুলো যদি উঠে নিয়ে আসা হয় আমার মনে হয় সেগুলো অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে। এই লালন মঞ্চে আপনারা দেখছেন যে দর্শক সারি রয়েছে, সেখানে বিপুল সংখ্যক দর্শক কিন্তু অপেক্ষা করে আছেন। আমি একটু এই দিক দিয়ে দর্শকদের কাছে চলে যেতে চাই, যে দর্শকরা আমাদের জন্য অপেক্ষা করে আছেন। এবং এই দ্বিতীয় সারিতে যারা আছেন, আমি কয়েকজন তরুণকে এখানে দেখতে পাচ্ছি, রয়েছে ভেতরে আরও কিছু দর্শক, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা যারা আমার সামনে আছেন, আপনি এসেছেন সম্ভবত রাজশাহীর এই কোনো জায়গা থেকেই, আপনার কাছে জানতে চাইবো সময় সংবাদ সম্পর্কে। আসলে গত 5 বছর শেষে আমাদের পঞ্চম বর্ষপূর্তি হলো, 6ষ্ঠ বছরে পড়ছি আমরা। কি করেছি আসলে আপনাদের জন্য, এবং আরো কি করা যায়? সময় সংবাদ আসলে গণমানুষের যে প্রয়োজনটা, গণমানুষের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করে। আমি প্রায় দেখি চ্যানেলটা। আর আগামীতে আপনারা এই চ্যানেলটার মান উন্নয়নের জন্য গণমানুষের যে নতুন নতুন বক্তব্যগুলো, চাহিদাগুলো এবং তাদের যে প্রয়োজনগুলো উপর লেভেলে পৌঁছানো যায় না, সেই বক্তব্যগুলো ব্রডকাস্ট করে মানুষের বক্তব্যগুলো গভর্নমেন্টের কাছে পৌঁছে দিতে পারেন, জাতির কাছে পৌঁছে দিতে পারেন। এবং ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি একটু কথা বলার চেষ্টা করছিলেন একটু আগে দেখছি। হ্যাঁ, আপনি বলেন। আপনার শিক্ষক, আমি সময় সংবাদ নিয়মিতভাবে দেখি, কারণ এটাকে আমার বিশেষ করে প্রাণবন্ত এবং জীবন্ত মনে হয়, যার জন্য এটা আমি বেশি করে দেখি। আর একটা আমার পরামর্শ, এটা যেহেতু 68,000 গ্রাম নিয়ে আমার বাংলাদেশ, এতে আরো বাংলাদেশের ছবিটা আরো বেশি করে উঠে আসুক এটা চাই। আর মুক্তিযুদ্ধের এগুলো একটু বেশি করে আসে, এটা আমরা আশা করি। কথা বলবো আরো একজনের সঙ্গে। সময় সংবাদ কি দেখেন আপনি? হ্যাঁ, কেন দেখেন? দেখি, ঘটনা ঘটার সাথে সাথে আপনারা যেভাবে প্রচার করেন, জীবন্ত মনে হয়, ভালোই লাগে দেখি। ধন্যবাদ আপনাকে। বিপুল সংখ্যক দর্শক এখানে অপেক্ষা করে আছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই রাজশাহী অঞ্চলের সংবাদ যারা আমাদেরকে তুলে ধরছেন, আমি এখন তাদের কাছে একটু যেতে চাই। আমাদের যে সহকর্মীরা আছেন, 4 জন সহকর্মী, সাইফুর রহমান রকির নেতৃত্বে তারা অপেক্ষা করে আছেন। রকি, আপনারা একটু যদি দর্শকদের জন্য একটু উঠে দাঁড়ান দয়া করে, যে এই 4 জনই রাজশাহী ব্যুরোতে কাজ করছেন। এবং এর মধ্যে আমি রকির কাছে একটু জানতে চাইবো যে রকি, আমরা ডেজ ইভেন্ট যেগুলোকে বলি, এর বাইরেও তো কিছু সংবাদ থাকে, তো একটু সামনে এগিয়ে আসেন আপনি, সমস্যা নেই, একটু এগিয়ে আসেন। যে এই ডেজ ইভেন্টের বাইরে রাজশাহী অঞ্চলের কোন সংবাদকে গুরুত্ব দিয়ে আপনি প্রচারের চেষ্টা করছেন? আসলে আমরা যারা বিভাগীয় শহরগুলোতে কাজ করি, আমাদের ডেজ ইভেন্টের পাশাপাশি কিন্তু স্পেশাল আরও অনেক আইটেমই করতে হয়। এর মধ্যে কিন্তু মারামারি থেকে শুরু করে পদ্মায় পানি আছে কিনা, পদ্মায় পানি কেন শুকালো, বা ঠান্ডা গরম, এই সবগুলো নিয়েই কিন্তু আমাদের করতে হয়। বিনোদনমূলক, শিক্ষামূলক, তারপরে হচ্ছে কৃষিভিত্তিক, এগুলো সব সংবাদই আমাদেরকে কিন্তু করতে হয়। আমরা চেষ্টা করি যে সব সংবাদগুলোই গুরুত্বের সাথে প্রচার করতে। তো দর্শকের রেসপন্সটা কেমন পাচ্ছেন আপনি এলাকাতে? আসলে সময় সংবাদ দর্শকদের অনেক কাছাকাছি পৌঁছে গেছে এই কয়েক বছরের মধ্যে। দর্শক আরও চায় যে সময়ের কাছ থেকে কিছু নিবে, যার কারণে আমরা আরও চাচ্ছি যে আরও যদি একদম দর্শকদের কাছাকাছি আমরা চলে যেতে পারি সংবাদ কাভার করতে করতে, সেটি হতে পারে কৃষিভিত্তিক, সেটি হতে পারে অঞ্চল ভিত্তিক, যে কোনো সমস্যা নিয়ে আসলে রিপোর্ট হতে পারে, সম্ভাবনা নিয়ে রিপোর্ট হতে পারে। তো এগুলো নিয়ে আসলে আরও বেশি বেশি রিপোর্ট করলে আরও বেশি দর্শকদের কাছে যাওয়া যাবে। আমি আরো কয়েকজন দর্শকের কাছে যেতে চাই, একেবারে যারা এক পেছনের সারিতে আছেন, আসছি আপনাদের কাছে। আমি তো আপনাদের কাছে জানতেও চাইবো, আপনারা পরিবার সহ বোধহয় এসেছেন, একটু যদি দয়া করে বলেন যে সময় সংবাদ দেখেন আপনারা, ঠিক দেখার কারণ এবং আমরা যা করছি কতটা ভালো লাগছে আপনাদের? অবশ্যই ভালো লাগে। আমি সবার আগে সময় সংবাদটাই দেখি, সবসময় এটা মানে কিভাবে দেখা যায়, সরাসরি ভাবে দেখা যায়। তো রিমোট নিয়ে কারাকারিটা হয় না? না, বাসায় তো ছেলে মেয়ে তেমন টিভি দেখাই না, সেই সংবাদটা আমি বেশি দেখি। তো ভাই, আপনার অভিজ্ঞতা কি সময় সংবাদ দেখতে গিয়ে আসলে? ধন্যবাদ আপনাকে। সময় সংবাদটা খুব নির্ভরযোগ্য তথ্যগুলো দেয় এবং নিরপেক্ষ দেয়। যে কোনো খবর খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং প্রকৃতপক্ষে যে ঘটনা এটি আপনারা প্রতিবেদন করেন। এই জন্য সময় টিভিটা আমরা অগ্রগতির ভিত্তিতে প্রথমে এটাই দেখার চেষ্টা করি। তো আমার পাশে তরুণ যারা রয়েছেন, আপনারা কি সময় সংবাদ দেখেন, কেমন আছেন? হ্যাঁ ভাই, আপনি একটু দয়া করে যদি একটু দাঁড়ান কষ্ট করে। তো সময় সংবাদ দেখেন আপনি বলছিলেন, তো তরুণ দর্শককে আমরা পাচ্ছি, দর্শকদের পাচ্ছি, আপনাদের জন্য যা করতে পারছি, কি করতে পারছি আমরা আসলে, আর কি করলে ভালো হবে? আমরা এই লেটেস্ট নিউজটা তো পাচ্ছি, তার সঙ্গে সময় সংবাদে মানে ভালো লাগে আর কি, এলাকার নিউজ পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে 64 জেলাতে ঘুরে ঘুরেই দর্শকদের প্রতিক্রিয়া আমরা জানবো। এখন আমরা রাজশাহী থেকে কথা বলছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, পরবর্তীতে আমরা অন্য কোথাও যাব। তো সেক্ষেত্রে আমাদের আরেকজন সহকর্মী আপনাদের সঙ্গে আগামীকাল থেকে যোগ দিচ্ছেন। একটু তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমি শুধু এটুকু বলতে চাই যে আগামী যে পর্বগুলো আপনারা দেখবেন এটি সঞ্চালনায় এবং আপনাদের কথা শোনার জন্য সরাসরি আপনাদের খুব কাছে চলে যাবেন আমার এই সহকর্মী সাজিদ রাজু। রাজু, তোমার যদি কোনো বক্তব্য থাকে সেটা তুমি রাখতে পারো, এবং আমি আপাতত দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং দায়িত্ব তুলে দিচ্ছি অবশ্যই তোমার হাতে। রাজু, তুমি কোথায় যাবে সেখানকার দর্শককে একটু আমন্ত্রণ জানিয়ে রাখো যে তুমি কি করবে এই পরবর্তী প্রোগ্রামগুলোতে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমি আপাতত বিদায় নিচ্ছি। কবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের যে প্রোগ্রাম সেটি চলছে এবং চলবে। আমরা আগামীকাল থেকে আসছি মেহেরপুর জেলায় এবং আগামীকাল থেকে এই একই ধরনের অনুষ্ঠান, অর্থাৎ দর্শকদের প্রতিক্রিয়া আমরা জানবো, দর্শকদের যে তাদের মতামত, আমাদের সময় সংবাদের খবর সম্পর্কে তাদের যে যদি কোনো পরামর্শ থাকে, যদি অভিযোগ থাকে, সেই কথাগুলো শুনবো। মেহেরপুর আসছি আগামীকাল। মেহেরপুরের দর্শক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দর্শকের কাছে অনুষ্ঠান নিয়ে উত্তর জেলার রাজশাহী থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান কবির এবং সহকর্মী সাজিদ রাজু। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি জাতিসংঘের। পিয়ংইয়ং এর সফল পারমাণবিক পরীক্ষার বিষয়ে সন্দিহান হোয়াইট হাউস। সৌদি ইরান চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে এবার ইরাকের আগ্রহ প্রকাশ। শিয়া নেতা নিমরের শিরশ্ছেদের প্রতিবাদে মধ্যপ্রাচ্যে বিক্ষোভ অব্যাহত। এক বছরে ইসরায়েলি হামলায় 178 ফিলিস্তিনির মৃত্যু। এক দশকে প্রথমবারের মতো একটি হাসপাতাল পেল গাজাবাসী। এবং কাশ্মীরের প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা। রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাঈদের মেয়ে মেহবুবা। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন somennews.tv। সঙ্গে থাকুন সময়।